বিয়ে শেষ পর্ব। জ্ঞান ফেরার পর দেখলাম আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি, আর পাশে তানিশাকে দেখে চমকে উঠলাম। তানিশা, তুই? হ্যাঁ আমি। আমাকে আসতেই হলো। আমি বললাম, বাট এইসবের মানে কি? অভ্র কোথায়? আর ও এখানে কেন এসেছে ওর বউকে রেখে? তানিশা অবাক হয়ে বলল, বউ? আমি বললাম, হ্যাঁ, ওর বউ, ওর ইরা। তানিশা আমার হাতে একটা ডায়েরি ধরিয়ে দিয়ে বলল, ধর। আমি বললাম, এটা তো অভ্রের ডায়েরি, তুই কোথায় পেলে? আর আমাকে কেন দিচ্ছিস? ও বলল, পড়, তাহলে সব বুঝতে পারবি। হা করে দেখছিস কি? পড়। এরপর আমি পড়তে শুরু করলাম অভ্রের ডায়েরির কথা। আজ বাবা মা আবার আমাকে বিয়ের জন্য মেয়ে দেখাতে নিয়ে এলেন। এতদিন যত মেয়ে আমাকে দেখানো হলো সবগুলোই বোকা টাইপের, কিন্তু আমি হচ্ছি একটু আলাদা টাইপের, তাই আমার চাই আমার টাইপের কাউকে। তাই ঠিক করলাম এমন কাউকে বিয়ে করব যে দুষ্টুমিতে টপ স্টার হবে, আর ওকে বিয়ে করে আমার স্টাইলে ভালোবাসবো। এমন স্টাইল যেটা পৃথিবীর সবার কল্পনার বাহিরে। আজকে যে মেয়েটাকে দেখতে এসেছি, এখানে এসে জানতে পারলাম এই মেয়েটা বিভিন্ন উপায়ে পাত্রদের বোকা বানিয়ে ফিরিয়ে দেয়। মন তো খুশিতে লাফিয়ে উঠল। ইয়েস, যেমন মেয়ে চেয়েছিলাম পেয়ে গেছি, কিন্তু ও আমাকে দেখে ফিদা হয়ে গেল। আমি ওর সামনে এমন ভাব নিলাম যেন ওর প্রতি কোনো ইন্টারেস্টই নেই আমার। বিয়ের জন্য হ্যাঁ বলতেই মেয়েটা খুশিতে লাফাতে লাফাতে সবাইকে গিয়ে বলে দিল, আমরা বিয়েতে রাজি। ওর আনন্দ দেখে মনে মনে বললাম, এখন যত খুশি হেসে নাও, বিয়ের পর আর এই সুযোগ পাবে না। যথাসময়ে বিয়েটা হয়ে গেল, আর আমি আমার প্ল্যান অনুযায়ী নকল চুক্তিপত্র ওর হাতে ধরিয়ে দিলাম। বললাম, আমি ইরাকে ভালোবাসি। আর মেয়েটা যে এত বোকা হবে বুঝতে পারিনি। ভেবেছিলাম চুক্তিপত্রটা দেওয়ার পর আমার গলা চেপে ধরবে, কিন্তু মেয়েটা উল্টা অ্যাটিটিউড নিয়ে ডিভোর্সের কথা বলল, আর আমি ওকে দিয়ে চুক্তিটা সাইন করালাম। এরপর গিয়ে শুয়ে পড়লাম। আসলে সোফায় শুয়ে ওর অবস্থা দেখে খুব হাসি পাচ্ছিল। দুনিয়ার সব মানুষের একইভাবেই বিয়ে হয়, এরপর হানিমুন, এরপর বাচ্চা, তারপর তাদের আবার বাচ্চা হয়, এরপর বুড়ো বুড়ি হয়ে যায়। সো মাচ বোরিং। আমি কমন জিনিস কখনো পছন্দ করি না। তাই প্ল্যান করলাম বিয়ের রাতে বউকে নকল চুক্তিপত্র দেব, তারপর টানা 1 বছর অবহেলা করব, আর অন্য কারোর সাথে প্রেমের অভিনয় করব। রাইট, ইরা নামের কোনো মেয়ে আমার জীবনে ছিল না। সোফায় আমার মামাতো বোনের ছবি রেখেছিলাম, যাতে আমার বোকা বউটা ভেবে নেয় এটা ইরা। আর সেটাই হলো। আজ ওকে চড় মেরেছি, একটুও ইচ্ছে ছিল না, কিন্তু আমার ডায়েরিটা পড়ে নিলে তো সব প্ল্যান শেষ হয়ে যেত। তবুও মেয়েটা সব সহ্য করত, এমনকি ও মায়ের সাথে এত ক্লোজ ছিল, তবুও ভুল করে কোনোদিনও বলেনি মায়ের কাছে ইরার কথা। যদি একবার বলতো তাহলে তো সবটা ক্লিয়ার হয়ে যেত ওর কাছে যে ইরা নামের কেউ নেই আমার জীবনে। আমার পৃথিবী শুধু আমার বোকা বউটা। সারা রাত কাউকে কল না দিয়েই শুধু শুধু ফোনটা কানে দিয়ে ওকে শুনিয়ে শুনিয়ে একা একা কথা বলতাম। কতবার ওর সামনে আমার ফোনটা পড়ে থাকতো, কোনো দিন ধরেও দেখেনি যে ইরার নাম্বার কোথাও আছে কিনা। এমনকি একদিন ইচ্ছে করেই ফোনটা বাসায় রেখে আসি। আমি জানি আমি দুপুরে মায়ের কাছে কল দিলে তারপর ও লাঞ্চ করে। ও যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে আমার ফোনটা দিতে অফিসে আসবেই। অনেকক্ষণ অপেক্ষার পর ও ভয়ে ভয়ে আসলো। আমার ভাবতেই হাসি পাচ্ছিল। আমার বউটাকে নাকি কলেজের ছেলেরা খুব ভয় পেত। স্টাফদের সামনে ফোনটা ভেঙে ওকে তাড়িয়ে দিলাম। ও চলে যাওয়ার পর ভাঙা ফোনটা হাতে নিয়ে হাত বুলালাম। আমার বউয়ের ছোঁয়া আছে এটাতে, কিন্তু খারাপ লাগছিল ওর জন্য। কিন্তু আমি যদি এখন ওকে অপমান না করি তাহলে 1 বছর পর ওকে সারপ্রাইজ দেব কিভাবে? হ্যাঁ, যেদিন বাবা চলে যাবে সেদিন ও যখন যাওয়ার জন্য ব্যাগ গুছাবে তখনই ওকে হাঁটু গেড়ে প্রপোজ করব আর ক্ষমা চাইব। আমি জানি ও আমাকে ক্ষমা করে দিবে।
এত অবহেলা সহ্য করার পরেও যে মেয়ে ভালোবাসতে পারে তার হৃদয় সাধারণ হতে পারে না। একদিন ও সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলল। সেদিন আমি বাসায় ছিলাম। সেদিন আমি অভিনয় করিনি, সত্যি রেগে গিয়েছিলাম ওর উপর। এত বেখেয়ালি হয়ে কেউ কাজ করে? আমি ওর হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছিলাম আর ও আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। ওর চোখ দিয়ে পানি ঝরছে। হয়তো ও ভাবছে আমি বাবা মায়ের সামনে অভিনয় করছি। তাই রুমে এনে বকা দিলাম যাতে পরের বার থেকে সাবধানে কাজ করে। একদিন রাতে রুমে বসে অফিসের কাজ করছিলাম, তখনই আমার বউয়ের ফোনটা বেজে উঠল। যদি এটা কোনো ছেলে হয় তাহলে আজ ওর একদিন কি আমার একদিন। কিন্তু রিসিভ করে দেখলাম একটা মেইলি কণ্ঠ। মেয়েটি হ্যালো বলল। আমি বললাম, হ্যালো, কে বলছেন? মেয়েটি বলল, আমি তৃষার বন্ধু তানিশা। আপনি কি অভ্র ভাইয়া? আমি বললাম, হ্যাঁ আমি অভ্র। কেমন আছেন? তানিশা বলল, জি ভালো, আপনি কেমন আছেন? আমি বললাম, জি ভালো আছি। ও একটু রান্নাঘরে আছে, ডাকবো? তানিশা বলল, না না থাক, আপনার সাথেই কথা বলার ছিল। তৃষা কি আপনাকে ট্যুরের ব্যাপারে কিছু বলেছে? আমি বললাম, না, কিসের ট্যুর? তানিশা বলল, আমি আর আমার হাজব্যান্ড মহামায়াতে যাওয়ার প্ল্যান করলাম, তাই চেয়েছিলাম আপনারাও দুজন আমাদের সাথে জয়েন করুন। কিন্তু ও বলল আপনার নাকি অফিসে অনেক কাজ, যেতে পারবেন না। আমি বললাম, আরে না, তেমন কাজ নেই। ও আমাকে একবার বললেই তো অফিস থেকে ছুটি নিয়ে নিতাম। তানিশা বলল, ইউ আর গ্রেট ভাইয়া। কাল আমি আর তৃষা শপিং করতে যাব। আমি বললাম, ঠিক আছে। তখনই আমার বোকা বউ আমার হাতে ওর ফোন দেখে ভয় পেয়ে গেল। তানিশার সাথে কথা বলে আমাকে বকা দিতে লাগলো। আমি ওকে অবাক করে দিয়ে মহামায়া যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ও আমাকে এত ভালোবাসে, কিছু একটা তো ওর পাওয়া উচিত। ওকে শপিংয়ের জন্য টাকা দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ও সবার জন্য শপিং করলো। আমার মন খারাপ হলো। আমার বউ বাবা মা সবার জন্য কিছু না কিছু এনেছে, আমার জন্য আনতে পারলো না। আমি কি এতটাই খারাপ? অফিসের একটা ফাইল নিতে আলমারি খুলে দেখলাম একটা কালো শার্ট। আমার বউটা সত্যিই খুব আজব। আমার জন্য শার্ট আনতে পারলো, দিতে পারলো না। মহামায়া যাওয়ার দিন ওর দেওয়া গিফটটাই আমি পরলাম। আর আমার বউকে দেখে চিনতেই পারছি না, যেন আকাশের কোনো অপ্সরা। ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকলে ও সন্দেহ করবে, তাই চোখ সরিয়ে নিলাম। ট্রেনে আমার বউটা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু ও জেগে যাওয়ার আগে আমি ওর মাথাটা জানলার দিকে হেলান দিয়ে দিলাম, যাতে ও বুঝতে পারে ও আমার কাঁধে মাথা রাখেনি। মহামায়াতে অনেক মজা হলো। আজ প্রথমবার আমার বউটার হাসি দেখতে পেলাম। বিয়ের পর ওকে এই প্রথম মন খুলে হাসতে দেখছি। কি মায়া আমার বউয়ের টোলপোড়া হাসিতে। আমি লুকিয়ে লুকিয়ে আমার বউটার অনেকগুলো ছবি তুললাম। আর হোটেল ম্যানেজারকে বললাম আমাদের রুমে যেন কোনো সোফা না থাকে, যাতে আমি ওর সাথে থাকার অজুহাত পেয়ে যাই। আর তাই হলো। আমার বউটা ঘুমিয়ে পড়লে আমি সারা রাত ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিলাম। অপরূপ লাগে আমার বউটাকে। আর সকালে ওর আগে উঠে ওর মুখ থেকে প্রত্যেক দিন চুলগুলো সরিয়ে দিতাম, কিন্তু ও বুঝতেই পারতো না। মহামায়াতে বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম। একটা দোকানে একজোড়া পায়েল খুব পছন্দ হলো। আমার বউয়ের জন্য কিনে নিলাম আর প্যাকেট করিয়ে আমাদের বিছানার উপর রেখে দিলাম। কিন্তু বোকা মেয়েটা ভাবলো আমি ওগুলো ইরার জন্য কিনেছি। মাথায় কোনো কমন সেন্স নেই ওর। আমি আমার বউকে রেখে কোথাকার কোন ইরার জন্য গিফট কিনতে যাব। তাই রাগ করে ওর সাথে কোনো কথা বললাম না। বাসায় ফিরে এলাম। আমার বউটা ভাবছে আর মাত্র 2 মাস আমরা একসাথে থাকবো। কিন্তু পাগলিটা তো জানে না 2 মাস পর ওর জন্য কি অপেক্ষা করছে। আর মাত্র 1 সপ্তাহ বাকি চুক্তি শেষ হওয়ার। আমার বউটা শুকিয়ে যাচ্ছে একদম। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি বাবা রান্না করছে। আমার বউটা মন খারাপ করে দাঁড়িয়েছিল, তাই ওকে হাসানোর জন্য বাবার সাথে দুষ্টুমি শুরু করলাম।
দেখলাম ওর মনটা একটু ভালো হয়েছে। আমাকে বলছে আজ আমাকেও নাকি বাবার সাথে রান্না করতে হবে। আমি চালাকি করে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিলাম। রুমে এসে ভাবলাম বউকে একটু রাগিয়ে দিই, তাই জিজ্ঞাসা করলাম কোথাকার টিকিট বুক করব। ও রেগে গিয়ে বলল ওকে নিয়ে ভাবতে হবে না। আমি মনে মনে বললাম তুমি আমার মনের টিকিট অনেক আগেই বুক করে নিয়েছ, আর 2 দিন পর সব বলবো তোমাকে, আর কষ্ট পেতে দেব না তোমায়। আজ বাবা মা চলে যাবে, ওনাদের বিদায় দিতে গিয়ে আমার বউ অনেক কাঁদছে, খুব ভালোবাসে ওদের। আমিও তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। ও রুমে চলে গেল। বাবা মাকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে আসার সময় বউয়ের জন্য অনেকগুলো গোলাপ আর চকলেট নিলাম। আর অপেক্ষা করাবো না তোমাকে, আমি আসছি বাবু। বাসায় এসে দেখলাম সব ফাঁকা, চারিদিকে কেমন যেন শূন্যতা। রুমে এসে বুঝতে পারলাম অনেক দেরি করে ফেলেছি আমি। টেবিলের উপর বউয়ের চিঠিটা পড়ে ধপাস করে বসে পড়লাম। না, আমার বউ সত্যি সত্যি আমাকে ছেড়ে যেতে পারে না, কখনো না। চিৎকার করে কাঁদতে লাগলাম, কিন্তু আমার বউ ফিরে এলো না। তাড়াতাড়ি ওকে কল দিলাম, ওর ফোন সুইচড অফ দেখালো। বারবার ট্রাই করছি, কিন্তু ফোন লাগছে না। পাগলের মতো বের হয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, ম্যাডামকে দেখেছো? দারোয়ান বলল, না স্যার, আমি একটু বাজারে গিয়েছিলাম, একটু আগেই ফিরলাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, সব জায়গায় খুঁজলাম, শ্বশুরবাড়িও দেখলাম, ওখানেও যায়নি। কোথায় যেতে পারে? তখন তানিশাদের কথা মনে পড়ল। তানিশাকে কল দিয়ে দেখা করতে বললাম। ওরা আসলে সব বললাম ওকে। ওর সব ফ্রেন্ডের বাসায় খুঁজলাম, কোথাও যায়নি। তানিশা বলল পুলিশে খবর দিতে। আমি নিষেধ করলাম, আমার বউয়ের বদনামি হবে। আমিই আমার বউকে খুঁজে বের করব, যেখান থেকে পারি। দিন যেতে লাগলো, আমি ওকে খুঁজে পাইনি। আমার অবস্থা আগের মতো নেই। অফিস যাই না, মুখে দাড়ি গজিয়েছে, ঠিকমতো খাই না। এটা আমার পাওনা। আমি আমার বউকে অনেক কষ্ট দিয়েছি, সেই জন্য আজ এগুলো তার প্রতিদান। একদিন তানিশা এসে বলল ওর কোনো একটা ফ্রেন্ড ডিটেকটিভ, ও নাকি তৃষার সিম ট্র্যাক করে ওর লোকেশন বলতে পারবে। আমি আর দেরি না করে তার কাছে গেলাম। বউয়ের সিম ট্র্যাক করে একটা স্টেশনের পাশে পাওয়া গেল। আমার বুকটা খালি হয়ে গেল। তবে কি আমার বউ সুইসাইড করেছে? আমি ওখানেই কান্না শুরু করে দিলাম। তখন তানিশা বলল, সুইসাইড করলে এই নিউজটা এতদিনে পাওয়া যেত। এটাও তো হতে পারে ও ট্রেনে করে কোথাও চলে গিয়েছে, কিন্তু কোথায়? শহরটার প্রত্যেক অলিগলি তন্ন তন্ন করে খুঁজলাম। 2টা বছর কেটে গেল, কিন্তু বউয়ের কোনো খোঁজ পাইনি। একদিন হঠাৎ নিউ ইয়ারের রাতে তানিশা ফোন দিয়ে জানালো আমার বউ নাকি গল্প লিখে, আর ওর গল্প নিউজ পেপারে ওর ছবি সহ ছাপানো হয়েছে, আর ওটা চট্টগ্রামের নিউজ পেপার। আর দেরি করলাম না আমি। পরের দিন সকালে রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। নিউজ পাবলিকেশন সেন্টারে গিয়ে লেখিকা তৃষা ইয়াসমিনের ঠিকানা জিজ্ঞাসা করলাম। প্রথমে তারা দিতে রাজি হচ্ছিল না। আমি রেগে যাচ্ছি দেখে তানিশা বলল, আমরা ওনার ফ্যান, ওনার সাথে দেখা করতে চাই। তারপর তারা ঠিকানা দিলে আমি আর 1 মিনিটও দেরি করিনি। এরপর সব ফাঁকা। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। চোখ আজ শুকনো, আজ একটুও জল বের হচ্ছে না। জীবন আমার সাথে এইভাবে গেম খেলতে পারলো? অভ্র আমাকে এত কষ্ট দিতে পারলো? তানিশা আমার চুপ থাকা দেখে বলল, অভ্র তোর সামনে কোন মুখে ক্ষমা চাইবে, ওই জন্যই ও চলে গেছে। আমি বললাম, কোথায় গেছে? তানিশা আমার হাতে একটা লাঠি দিয়ে বলল, ছাদে আছে, যা, আজ সব শোধ নিয়ে নে। কিন্তু এই ছেলেটাকে এই 2 বছরে একবারও হাসতে দেখিনি। আমি দৌড়ে ছাদে গেলাম। অভ্র অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি যেতেই আমার দিকে ঘুরে তাকালো। এ কি হয়েছে চেহারার অবস্থা আমার রাজকুমারের? পুরো মুখে দাড়ির জঙ্গল হয়ে আছে, মুখ কেমন শুকিয়ে গেছে, আর চোখগুলোও ফুলে আছে। ওর অবস্থা দেখে আমার হাত থেকে লাঠি পড়ে গেল। কিছু না বলেই ওর বুকে গিয়ে কিল ঘুষি দিতে শুরু করলাম।
আর কান্না করছিলাম। অব্রও কাঁদছে। অব্র বলল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার একটু আলাদা হওয়ার চিন্তা আমাদের 3 বছর একে অপরের থেকে দূরে সরিয়ে রাখবে সেটা বুঝতে পারিনি আমি। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু বিশ্বাস করো, এই 2 বছর অনেক কষ্টে ছিলাম তোমাকে ছাড়া। এক একটা দিন এক একটা যুগ মনে হচ্ছিল আমার কাছে। চেয়েছিলাম আমার বউকে অন্যভাবে ভালোবাসবো। ওর মুখে আঙুল দিয়ে বললাম, আর কিছু বলতে হবে না, আমি সব পড়েছি তোমার ডায়েরিতে। তাহলে আমাকে ক্ষমা করেছো কিনা বলো। আমি বললাম, আগে প্রপোজ করো, তারপর বলবো। অনেক বোকা বানিয়েছো, আর না। অব্র হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি কি আবার আমার বোকা বউ হবে? তুমি কি আবার আমার বাবা মায়ের আদরের বৌমা হবে? তুমি কি আমার বাবুর মা হবে? সব শেষে তুমি কি আমার ভালোবাসার নীল আকাশ হবে? আমি আবার ওকে জড়িয়ে ধরলাম। প্রপোজ অ্যাকসেপ্টেড। পেছন থেকে কারো কাশির শব্দে ওকে ছেড়ে দিলাম। দেখলাম আন্টি আর তানিশা দাঁড়িয়ে আছে। আমি বললাম, মা, এটা অভ্র। মা বলল, জানি, আর কিছু বলতে হবে না, তোর বন্ধু আমাকে সব বলেছে। তুই এত সহজে ওকে ক্ষমা করে দিলি? আন্টি এসে অভ্রের কান ধরে বললেন, আমার মেয়েকে আবার বিয়ে করতে হবে, আবার নতুন করে সব হবে। অভ্র বলল, সব করতে রাজি, এবার আর চুক্তিপত্র দেব না। ওর কথায় সবাই হেসে উঠল। আবার নতুন করে বউ সাজলাম আমি। আন্টি আর তানিশা সাজিয়ে দিল আমাকে। তানিশার একটা কিউট বেবিও আছে, এতক্ষণ খেয়াল করিনি। আজ আবার আমাদের বিয়ে হলো। সবার থেকে বিদায় নিলাম। এখন আমি গাড়িতে বসে আছি আর আমার রাজকুমারের কাঁধে মাথা রেখে শুয়ে আছি। আজ আরেকবার শ্বশুরবাড়ি যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। 5 বছর পর। অভ্র ফোনে বলছে, জান, আই লাভ ইউ। আমার আপদ বউটাকে বিদায় দিয়ে তোমাকে নিয়ে আসবো, চিন্তা করো না। তখনই একটা শব্দ হলো, আম্মু। বাবা আবার দুষ্টুমি শুরু করেছে। আমি বললাম, কি করেছে মামনি? ও বলল, অফিসের কলিগের সাথে প্রেম করার অভিনয় করছে। আমি বললাম, আসো আমরা দুজন মিলে ওকে মারি। অভ্র বদলায়নি, আগের মতোই রয়ে গেছে। এখন ও কিন্তু আর কষ্ট দেয় না আমাকে। দুষ্টুমি করলে আমি আর আমার মেয়ে দুজন মিলে ওকে পেটাই, আর আমার শাশুড়ি আম্মু আর আব্বু এগুলো দেখে হাসেন। এখন অনেক সুখে আছি আমি আমার পরিবার নিয়ে। সব শেষে বলি, কষ্ট মানুষের জীবনে চিরকাল থাকে না, একদিন সুখ আসেই। ধন্যবাদ। সমাপ্ত। তো এই চুক্তির বিয়ে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে আপনারা কী বিষয়ে গল্প শুনতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা সব সময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।